তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম যে আমাদের 1947 আমরা দেখলাম ভারত এবং পাকিস্তান দুভাগে দেশ ভাগ হয়ে গেল। এখন আমাদের ভাগ হওয়ার পর আসলে আমাদের এন্ড থেকে একটা প্রত্যাশা ছিল যে এখন হচ্ছে গিয়ে আমরা হয়তো একদম আমাদের যে অধিকারগুলো এগুলো প্রপারলি আমরা পাবো। কিন্তু বাস্তবে হচ্ছে এটার দেখা গেল ভিন্ন চিত্র। আমরা স্বাধীনতার পরপরই দেখলাম যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এটা নিয়ে হচ্ছে প্রশ্ন দেখা গেল, যে আমার রাষ্ট্রভাষা প্রশ্নের মধ্যে হচ্ছে এটা নিয়ে প্রথম ঝামেলা দেখা গেল। হচ্ছে কি আমার নতুন দেশের যে ডাক টিকিট, মুদ্রা, মানি অর্ডার বা টাকা পাঠানোর ফর্ম, ট্রেনের টিকিট, মানে সবগুলোতে শুধুমাত্র উর্দু ইংরেজি ব্যবহৃত হচ্ছে। মানে আমার যে কোনো চাকরির পরীক্ষা, আমার হচ্ছে প্রশ্নপত্র, মানে সব জায়গায় হচ্ছে উর্দু প্রায়োরিটি, উর্দু ইংরেজি। তাহলে স্বাভাবিকভাবে আমার পূর্ববঙ্গের আমাদের মানুষজন হচ্ছে আমরা বিট্রে ফিল করা শুরু করলাম যে কি এটা তো আমার মাদার টাং না। তাহলে যখন আমার সবখানে হচ্ছে উর্দু ভাষাটা থাকবে তখন আমি স্বাভাবিকভাবে কিন্তু পিছায় পড়বো, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, সো আমাদের হচ্ছে ওই চ্যালেঞ্জটা দেখা দিল এবং তখন থেকে আসলে কথা ওঠা শুরু করলো যে আমরা উর্দু বাংলাকে কেন পাশাপাশি রাখতে পারি না। কিন্তু ঝামেলা হলো যে পাকিস্তানের তৎকালীন যে প্রমিনেন্ট দুইজন মানুষ, একটা হচ্ছে চৌধুরী খালেকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ, ওনারা বললেন যে না, উর্দুকে হচ্ছে রাষ্ট্রভাষা করতে হবে। এবং তারা দুটা প্রস্তাব দিলেন 1947 সালের মে এবং জুলাই মাসে। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ হচ্ছে হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার সুপারিশের অনুকরণে বলেন যে যেহেতু ভারতের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে বাট তারা হিন্দিকে করছে রাষ্ট্রভাষা, তেমনি তাহলে আমরা উর্দুকেও করি। বাট এটার সাথে দ্বিমত পোষণ করে আমাদের মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে উনি একটা প্রবন্ধ লিখলেন দৈনিক আজাদ পত্রিকায়, যেটা শিরোনাম ছিল হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা। তাহলে প্রশ্ন আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন পত্রিকায় হচ্ছে প্রবন্ধ লেখেন? এটা হচ্ছে দৈনিক আজাদ পত্রিকায়। উনি লিখলেন যে পাকিস্তান ডোমিনিয়নের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মাতৃভাষা বিভিন্ন, যেমন পশতু, বেলুচি, পাঞ্জাবি, সিন্ধি, বাংলা, কিন্তু উর্দু পাকিস্তানের কোনো অঞ্চলে মাতৃভাষা রূপে চালু নয়। তিনি এক ভাষণে আরো বলেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তাহলে উনার লজিক ছিল যে আমরা মানে পাকিস্তানের যে প্রদেশগুলো ছিল ওই প্রদেশগুলোতে কিন্তু বিভিন্ন ভাষা প্রচলিত ছিল, যেমন পশতু, বেলুচি, পাঞ্জাবি, সিন্ধি, বাংলা। বাট কোনো একটা সিঙ্গেল প্রদেশ দেখানো যাবে না যে যেখানে উর্দু হচ্ছে মাতৃভাষা। উর্দুতে তারা কথা বলে ঠিক আছে, বাট অঞ্চল ভিত্তিক আলাদা করে হচ্ছে এটা কোনো প্রায়োরিটি পায় না। এবং উনি আরো বললেন যে আমরা যেহেতু বাঙালি, আমরা জাতিতাত্ত্বিক ভাবে আপনারা আমাদের ভাগ করছেন ঠিক আছে, বাট তার চেয়ে বেশি সত্য হচ্ছে কি আমরা বাঙালি। এছাড়া হচ্ছে আমরা যেটা বললাম যে বিভিন্ন আসলে নিয়োগের পরীক্ষা যেসব হতো ওখানেও কিন্তু বাঙালি কর্মকর্তারা বিরূপাচরণের অভিযোগ উঠত উর্দু এবং ইংরেজিতে প্রশ্ন হওয়ার কারণে। এবং এগুলো নিয়ে হচ্ছে গিয়ে দৈনিক ইত্তেহাদ, তৎকালীন একটা পত্রিকা, আবুল মনসুর আহমেদ সম্পাদিত, ওখানেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। তাহলে চারিদিকে হচ্ছে এই যে অব্যবস্থাপনা, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, সবাই খুব ক্ষিপ্ত। সো এটার পার্সপেক্টিভে আসলে আমাদের প্রথম যে ভাষা আন্দোলনের যে শিখা, যে মানে আন্দোলনটা, এটা হচ্ছে গড়ে ওঠা আস্তে আস্তে শুরু করে, অর্থাৎ মানুষের মধ্যে খুব দানা বাঁধতেছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে দৈনিক ইত্তেহাদ পত্রিকার সম্পাদককে, এটা হচ্ছে আবুল মনসুর আহমদ। আর আমাদের হচ্ছে দৈনিক আজাদ পত্রিকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখলেন হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষার সমস্যা নিয়ে। তাহলে পাকিস্তানের হচ্ছে তৎকালীন আমাদের প্রায় 56.40% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। তাহলে আমার কিন্তু মোর দেন 50% মানুষ হচ্ছে আমার বাংলায় কথা বলে, কিন্তু বাংলাকে তারা হচ্ছে মাতৃভাষার অধিকার দিচ্ছে না। মানে তাহলে ব্যাপারটা অ্যাবসার্ড না? মানে আমরা তো হচ্ছে তখন সিঙ্গেল মাতৃভাষা দাবি করি না, আমরা বলছিলাম হচ্ছে যে উর্দুর পাশাপাশি হচ্ছে বাংলাও থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু তারা ওটাতেও রাজি হয় নাই। তো এখন কি হইলো, যখন হচ্ছে আমার আন্দোলনটা দানা বাঁধতে শুরু করলো তখন হচ্ছে আমার প্রথম একটা সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে, যারা প্রথম ভাষার দাবিটা একদম অফিসিয়ালি নিয়ে আসলো। এতদিন মানুষের মুখে মুখে ছিল, বাট তারা এখন পাঠ্যপুস্তকের মাধ্যমে ডিরেক্ট নিয়ে আসলো এই ভাষার দাবিটা। তাহলে প্রথম ভাষার দাবিতে যে সাংস্কৃতিক সংগঠন তৈরি হয় তার নাম হচ্ছে তমুদ্দন মজলিস। এখানে তমুদ্দনের মানে হচ্ছে সভ্যতা, সংস্কৃতি বা নাগরিকতা। আর মজলিস মানে হচ্ছে কি, এটা একটা আরবি শব্দ যার অর্থ সভা সমিতি বা একত্রিত হওয়ার স্থান। তাহলে সংস্কৃতির যে মানুষরা, সংস্কৃতি মনে যে মানুষরা, তারা একত্রিত হয় যেখানে, এটা হচ্ছে গিয়ে তমুদ্দন মজলিসের অর্থ। এটা ভাষার দাবিতে গড়ে ওঠা প্রথম সাংস্কৃতিক সংগঠন। এটা তৈরি হয়েছিল পহেলা বা 2রা সেপ্টেম্বর 1947 সালে। এখন বলতে পারেন যে ভাই এখানে দুইটা ডেট কেন দিচ্ছেন? দুইটা ডেট দেওয়ার কারণ হচ্ছে গিয়ে তখনকার যে এই ধরনের যেগুলো সভা হতো এগুলো মোটামুটি রাত্রেবেলা শুরু হতো। সো ধরেন হচ্ছে আমার রাতে 10টায় শুরু হয়ে ওই দিন রাত 2টা পর্যন্ত চললো। তাহলে এখন শুরু হয়েছে আগে 12টার আগে, আবার 12টার পর শেষ হয়েছে। সো এই কারণে টাইমিংটা কোনো জায়গায় হচ্ছে 1লা সেপ্টেম্বর দেওয়া, ডেট চেঞ্জের কারণে কোনো জায়গায় 2রা সেপ্টেম্বর দেওয়া। সো আমরা দুইটাই মাথায় রাখি যে
তমুদ্দুন মজলিস ফরমেশন হয়েছে 1947-এ, বাট তারিখ যদি বলি তাহলে 1 বা 2 সেপ্টেম্বর। এবং এটা ফাউন্ডার কে ছিলেন, এটা সভাপতি ছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। আমরা জানি যে এটা তো পরীক্ষায় আসছে যে আমার কোন বিভাগের অধ্যাপক ছিলেন, হচ্ছে পদার্থ বিজ্ঞান অধ্যাপক। তাহলে আমার ভাষার দাবিতে প্রথম যে সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠলো সেটা হচ্ছে আমার তমুদ্দুন মজলিস। এখন এই তমুদ্দুন মজলিস ওরা একটা বই প্রকাশ করে, এটার নাম ছিল হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই পুস্তিকাটা ওরা প্রকাশ করে 3 জন লেখক মিলে, এবং এটা টার্গেট ছিল হচ্ছে আমরা যে একটা আত্মপ্রকাশ করলাম সাংস্কৃতিক সংগঠন হিসেবে, আমাদের দাবি দাওয়া কি, আসলে আমরা কি চাচ্ছি, এটা পুরোটাতে হচ্ছে আমার লিপিবদ্ধ করতে হবে বা জনগণের কাছে পৌঁছাতে হবে। যদি জনগণ এটার ব্যাপারে কনফিউজ থাকে, না জানে, তাহলে তো হচ্ছে এটা হবে না। এই কারণে হচ্ছে এই পুস্তিকাটা প্রকাশ হয় 15 সেপ্টেম্বর 1947 সালে, এবং এটা লেখক ছিলেন অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন এবং আবুল মনসুর আহমেদ। এরা 3 জন মিলে মূলত হচ্ছে কি এটার রাইটার ছিলেন। তাহলে আমার ভাষার দাবিতে প্রথম গড়ে উঠলো তমুদ্দুন মজলিস, এবং হচ্ছে এটা ফাউন্ডার ছিলেন হচ্ছে আমাদের অধ্যাপক আবুল কাশেম, উনি পদার্থ বিজ্ঞানের অধ্যাপক। আর উনাদের যে প্রকাশিত পত্রিকা পুস্তিকা সেটার নাম হচ্ছে আমার পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু নাকি বাংলা, হ্যাঁ, এই নামে। এখন এই পুস্তিকার মধ্যে হচ্ছে একটা চমকপ্রদ কথা লিখেছিলেন কাজী মোতাহের হোসেন তার নিবন্ধে। উনি লিখেছিলেন, যদি গায়ের জোরে উর্দুকে বাঙালি হিন্দু মুসলমানের উপর রাষ্ট্রভাষা রূপে চালাবার চেষ্টা হয়, তবে সেই চেষ্টা ব্যর্থ হবে, কারণ ধুমায়িত অসন্তোষ বেশি দিন চাপা থাকতে পারে না, শীঘ্রই তাহলে পূর্ব পশ্চিমের অসম্বন্ধের অবসান হবার আশঙ্কা আছে। অর্থাৎ উর্দুকে যে রাষ্ট্রভাষা করলে পাকিস্তানিদের যে বাঙালিদের ক্ষোভ, এটা একসময় যে জাতীয়তাবাদ চিন্তায় রূপ নিবে এবং তখন যে সেটা পাকিস্তানের বিভক্তি রেখে আনতে পারে, তখনই কিন্তু উনি কাজী মোতাহের হোসেন এটা ফিল করছিলেন। কারণ তুমি যদি হচ্ছে আমাকে সাপ্রেস করো, এবং আমাদের অতীতের ইতিহাস যদি দেখি যে দুই দেশ কিন্তু অলরেডি ভাগ হয়েছে, এবং মানুষের এটা একটা আন্দোলন করে ভাগ হয়েছে। কারণ ওদিকে মুসলিম লীগ আন্দোলন করতেছিল, এদিকে কংগ্রেস আন্দোলন করতেছিল, দুই পার্টি। সো মানুষের মধ্যে হচ্ছে ওই আন্দোলনের চেতনাটা অলরেডি বিদ্যমান। এখন তার উপরে যদি আবার আগুনে ঘি ঢালা হয়, এখন যদি আবার আমাকে অপ্রেস করো, তাহলে তো ভাই মানুষ এটা মেনে নিবে না। হ্যাঁ, ওই চিন্তা থেকে হচ্ছে গিয়ে তারা কি করলো, তারা বললো যে যদি এটা তোমরা মেনে না নাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার এটা ভালো কিছু বয়ে আনবে না। হ্যাঁ, তো এটার কিন্তু হচ্ছে আমরা ফলশ্রুতি পরবর্তীতে দেখতে পাই যে হ্যাঁ আসলেই হচ্ছে আমাদের এটা হয়েছিল, মানে উনি তখন যে ভবিষ্যৎবাণী করছিলেন এটা কাইন্ড অফ আসলে ম্যাচ করে গেছে। তো আমাদের হচ্ছে ভাষা আন্দোলনে যখন সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠলো, তখন সবাই আসলে বিভিন্ন দিক থেকে মানুষজন হচ্ছে এখানে কন্ট্রিবিউট করা শুরু করছে। যে এতদিন হচ্ছে কিছুই ছিল না, মানুষজন আন্দোলন করতেছিল, এখন হচ্ছে আমার একটা আত্মপ্রকাশ করলো হচ্ছে সাংস্কৃতিক সংগঠন, এখন পেপারগুলো লেখালেখি শুরু করলো। তো ভাষা আন্দোলনের প্রথম যে মুখপত্র অথবা প্রথম পত্রিকা ভাষা আন্দোলন ভিত্তিক, যেখানে ভাষার লড়াইয়ের কথাগুলো তুলে ধরা হলো, সেটা হচ্ছে আমাদের সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটা 1948 সালে হচ্ছে প্রকাশিত হয়, এবং এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শাহেদ আলী, এবং সম্পাদক সহ সম্পাদক ছিলেন হচ্ছে আব্দুল গফুর। উনি কিন্তু প্রখ্যাত ভাষা সৈনিক ছিলেন। তাহলে আমার ভাষা আন্দোলনের মুখপত্র কে ছিল? মুখপত্র ছিল হচ্ছে প্রথম পত্রিকা সাপ্তাহিক সৈনিক, এটার প্রতিষ্ঠাতা সম্পাদক শাহেদ আলী এবং সহ সম্পাদক হচ্ছে আব্দুল গফুর। তাহলে আমার সাংস্কৃতিক সংগঠন হলো, আমার পত্রিকা আসলো। তাহলে আমার এখন অধিকার আদায়ের জন্য আমার কি একটা অফিসিয়াল একটা কমিটি লাগবে? আমাদের আবার সংগ্রাম পরিষদ ছাড়া তো আন্দোলন হয় না, যে কোনো কিছুর জন্য আমাদের পরিষদ লাগে, কমিটি লাগে। তাহলে তখনও প্রথম একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে 1 অক্টোবর 1947-এ। আর আমাদের বোর্ড বই যেটা আছে, বোর্ড বইয়ে মেনশন করা হচ্ছে ডিসেম্বর 1947। এই কারণে হচ্ছে অবলিক দিয়ে এটা লেখা। আমাদের হচ্ছে আদার দেন বোর্ড বই, অন্যান্য সোর্সের মধ্যে আমরা 1 অক্টোবর এই তারিখটা পাই, বাট বোর্ড বইয়ে হচ্ছে ডিসেম্বর মেনশন করা আছে। এই কারণে অবলিক দিয়ে দুইটা দেওয়া, যাতে দুইটাই হচ্ছে আমরা মাথায় রাখি। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটার হচ্ছে আহ্বায়ক ছিলেন হচ্ছে নুরুল হক ভুইয়া, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তাহলে নুরুল হক ভুইয়ার আহ্বায়কত্বে আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা গঠিত হয় ডিসেম্বর 1947 সালে। আমাদের হচ্ছে যখন আস্তে আস্তে এরকম দাঁড়া বাঁধতেছে, সব ধরনের মানুষজন এটা নিয়ে বলা শুরু করছে, আমাদের রাজনীতিবিদরাও হচ্ছে পিছিয়ে ছিল না। সর্বপ্রথম 1948 সালে পাকিস্তান গণপরিষদে বাংলাকে সরকারি কাজে ব্যবহারের প্রস্তাব করেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। উনি প্রস্তাব করেছিলেন যে গণপরিষদে অ্যাটলিস্ট উর্দুর পাশাপাশি বাংলাকে তোমরা সরকারি কাজে তাহলে আমার হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হলো 1 অক্টোবর 1947-এ নুরুল হক ভূঁইয়ার আহ্বায়কত্বে। আর আমাদের গণপরিষদে বাংলাকে সরকারি কাজে ব্যবহারের প্রস্তাব করলেন ধীরেন্দ্রনাথ দত্ত 23 ফেব্রুয়ারি 1948 সালে। তবে এখানে হচ্ছে এটা বিরোধিতার মুখোমুখি হয়, বিরোধিতা করে মূলত মুসলিম লীগ। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী, সে হচ্ছে তখন নেতা,
সে হচ্ছে এটার বিরোধিতা করেন, লিয়াকত আলী। তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত পরীক্ষায় আসতে পারে যে পাকিস্তান গণপরিষদে বাংলাকে প্রথম সরকারি কাজে ব্যবহারের প্রস্তাব করেন কে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমার ধীরেন্দ্রনাথ দত্ত। খাজা নাজিমুদ্দিন আমার হচ্ছে, সে কিন্তু আমার বাংলা মানুষ, হ্যাঁ, এই অঞ্চলের মানুষ, বাট সে হচ্ছে এই প্রস্তাবের বিরোধিতা করছিল। সে বলছিল যে পূর্ব বাংলার অধিকাংশ মানুষ চায় রাষ্ট্রভাষা উর্দু হোক। কারণ খাজা নাজিমুদ্দিন উনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে তারা নবাব বংশের লোকজন। এখন উর্দুকে কিন্তু আমাদের এখানকার মানুষরা এলিট ভাষা হিসেবে দেখতো, যে আমি উর্দুতে কথা বলছি মানে এটা একটা এলিট ল্যাঙ্গুয়েজ, আর বাংলা মানে হচ্ছে চাষাভুষার ভাষা। তাদের যেহেতু ওই সেন্সটা ছিল, এই কারণে তাদের একটা জাত বিরোধিতা ছিল শুরু থেকেই, যে মানুষ উর্দুতে কথা বলুক, আমরা যতই সংখ্যাগরিষ্ঠ হই না কেন। তো সে কি করলো, সে হচ্ছে বললো যে পূর্ব বাংলার অধিকাংশ মানুষ চাই রাষ্ট্রভাষা উর্দু হোক, মানে এটা হচ্ছে একটা মানে ফলস অ্যাকুইজিশন করলো আর কি সবার সামনে। তো এই যে গণপরিষদের ঘটনা হলো, যে আমার ধীরেন্দ্রনাথ দত্ত চাইলো, বাট তারা প্রতিবাদ করলো, মুসলিম লীগ হতে দিল না, লিয়াকত আলী হতে দিল না, খাজা নাজিমুদ্দিন বিরোধিতা করলো। এটা নিয়ে প্রতিক্রিয়া দেখা গেল ঢাকায় 26 ফেব্রুয়ারি এবং 29 ফেব্রুয়ারিতে স্টুডেন্টরা কি করলো, ঢাকায় ধর্মঘট পালন করলো, কিন্তু সরকার এখানে লাঠিচার্জ করে এবং অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে। এবার আসে সাল 1948, 2রা মার্চ। আমরা এর আগে দেখছিলাম হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়েছে 1947 সালে। এখন চিন্তা করা হলো যে ঠিক আছে, আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করছি বটে, বাট আমরা এই পরিষদের আন্ডারে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আসি। এই কারণে শমসুল হককে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয় দ্বিতীয়বারের মতো। তাহলে এর আগে আমরা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দেখছিলাম, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দেখছিলাম 1947 সালে ফর দ্য ফার্স্ট টাইম। এখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হলো দ্বিতীয়বারের মতো 2রা মার্চ 1948 সালে। এখন নতুন যেহেতু আমার পরিষদ গঠন হয়েছে, এখন নতুন পরিষদ কি করবে, তারা ধর্মঘট ডাকবে, ধর্মঘট আহ্বান করবে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে 11ই মার্চ ধর্মঘট পালিত হয়। 11ই মার্চ কি হয়, ধর্মঘট পালিত হয়। তবে হচ্ছে এখানে পুলিশ যথারীতি হচ্ছে হামলা চালায় এবং শামসুল হক, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুব সহ অনেককে গ্রেফতার করা হয়। এই অলি আহাদ কিন্তু হচ্ছে রুমিন ফারহানা আছে না, রুমিন ফারহানার হচ্ছে বাবা। তো 11ই মার্চ যেহেতু হচ্ছে ধর্মঘট পালন হলো এবং এখান থেকে অনেককে ধরপাকড় করা হলো, তো সিদ্ধান্ত নিল হচ্ছে গিয়ে এই 11 মার্চটা বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালন করা হবে। বাংলা ভাষা দাবি দিবস, তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোন দিনটা বাংলা ভাষা দাবি দিবস হিসেবে পালন করা হয়। এটা হচ্ছে 11ই মার্চ 1948, এটাকে 11ই মার্চকে। এবং পরবর্তীতে এই দিনটা কিন্তু মানে বাংলা ভাষা দাবি দিবস অথবা রাষ্ট্রভাষা দিবস এটা হিসেবে পালন করা হয়েছে 1949, 50, 51, কারণ এরপরেই তো 52 চলে আসছে এবং 52 21 ফেব্রুয়ারিতে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তাহলে আমার 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস অথবা রাষ্ট্রভাষা দাবি দিবস 1948 থেকে 1951 পর্যন্ত এটা পালন করা হয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে যে রাষ্ট্রভাষা দিবস অথবা বাংলা ভাষা দাবি দিবস হিসেবে কত তারিখ পালন করা হতো। এটা হচ্ছে আমার 11ই মার্চ। এখন 11ই মার্চে যেহেতু হচ্ছে আমার ধর্মঘট হয়েছে, আবার এখানে পুলিশ গ্যাঞ্জাম করছে, তো মানুষজন তো হচ্ছে ভাই বিক্ষুব্ধ, এবং এটার ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও হরতাল ডাকালো হলো 13 থেকে 15ই মার্চ। এখন ঝামেলা হয়েছে কি, যে 13 থেকে 15ই মার্চ ধর্মঘট তারা পালন করতেছে। এখন মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে গিয়ে 19 তারিখ আসবে, সে ঢাকা সফরে। এখন খাজা নাজিমুদ্দিন তো হচ্ছে আমাদের এদিককার নেতা, এখন সে চায় নাই যে এরকম মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকা সফর করবে তখন ছাত্ররা রাজপথে গ্যাঞ্জাম করুক, কারণ এটা তার ইমেজের জন্য ভালো না। এই কারণে সে চিন্তা করলো যে আমি সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে একটা সমঝোতা চুক্তি করে ফেলি। তবে এটা কিন্তু ছিল আইওয়াশ, মানে এটা ছিল ওই সময়ের জন্য হচ্ছে গিয়ে তাদের যে আন্দোলনটা এটা দমানোর জন্য, মানে চিরচরিত পদ্ধতি আর কি, বিট্রায়াল। তো সংগ্রাম পরিষদের সাথে 8 দফা চুক্তি করা হয় 15ই মার্চ, এটা বর্ধমান হাউসে করা হয়। সরকারের পক্ষে খাজা নাজিমুদ্দিন এবং সংগ্রাম পরিষদের পক্ষে কামরুদ্দিন আহমেদ তারা করেছিল। এখন 19 তারিখ হচ্ছে আসলো মোহাম্মদ আলী জিন্নাহ। 21 তারিখ সে কি করলো, সে হচ্ছে রেসকোর্স ময়দানে সে বলল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 তারিখ একই কথা ঢাকার কার্জন হলে, উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এখন স্টুডেন্টরা তো হচ্ছে বিট্রে ফিল করতেছে না, বললো যে আমাদের সাথে চুক্তি করলো খাজা নাজিমুদ্দিন যে এটা নিয়ে এটা মেনে নেওয়া হবে অথবা এটা নিয়ে অ্যাটলিস্ট কথাবার্তা হবে। এখন 21 তারিখ 24 তারিখ 2 দিনেই হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ বলল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এটা নিয়ে কিন্তু তারা খেপে গেল। 24শে মার্চ তারা চাইলো যে তারা সরাসরি জিন্নার সঙ্গে দেখা করবে, যেহেতু খাজা নাজিমুদ্দিনের সঙ্গে চুক্তি করে কোনো লাভ হয়নি, তারা জিন্নার সাথে দেখা করতে চায়। কিন্তু জিন্নাহ বলল যে
মানে আমরা দেখা করব না, তার একটা মানে দেখা করবে এবং দেখা করে কিন্তু স্মারকলিপিও দিছিল। বাট জিন্নাহ সরাসরি মুখের উপর বলল যে তোমরা যে চুক্তি স্বাক্ষর করছো এটা হচ্ছে এক পেশে এবং চাপের মুখে তোমরা নাজিমউদ্দিনকে প্রেসার ক্রিয়েট করছো বলে সেটা বলতে বাধ্য হয়েছে। এবং 28শে মার্চ সে ঢাকা ত্যাগ করার আগ মুহূর্তে পূর্ববর্তী অবস্থান হিসেবে ব্যক্ত করে, সে বলল যে না, এটাই হচ্ছে গিয়ে আমার মানে শেষ কথা। তো এটাতে হচ্ছে গিয়ে জনগণ তো ভাই তারা আরো খেপে গেছে এবং আন্দোলন আরো জোরদার। আর একটু সময় গেল, 1948 সালের 27 নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এসে বক্তৃতাকালে আবার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। এই কিন্তু হচ্ছে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, সে এসে বলল যে না, উর্দুই রাষ্ট্রভাষা। তাহলে তারা যতই আন্দোলন করে, যতই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে, এখন কিন্তু ভাই কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি। হ্যাঁ, উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে তারা ঘোষণা দিয়ে দিল। এখন পাকিস্তান সরকার প্ল্যান করতেছে যে কিভাবে বাংলার জনগণকে হচ্ছে এটা খাওয়ানো যায়, কিভাবে হচ্ছে বলা যায় যে না, উর্দু হচ্ছে আমার মানে এটাকে রাষ্ট্রভাষা করা যাবে এবং বাঙালিরা অ্যাটলিস্ট হচ্ছে এটাতে কনভিন্সড হয়। এটা কিভাবে করা যায় এটা তারা প্ল্যান করা শুরু করে। তারা 1948 সালে ডিসেম্বর মাসের করাচিতে একটা পাকিস্তান শিক্ষক সমিতির একটা সম্মেলন হয়, এটা নিখিল পাকিস্তান শিক্ষক সম্মেলন। তো ওখানে উদ্বোধনী ভাষণের মধ্যে পাকিস্তানের তৎকালীন শিক্ষামন্ত্রী বলে যে বাংলা ভাষায় আমরা আরবি হরফ প্রচলন করি এবং তখন হচ্ছে আমরা এটা লিখবো, এবং বিষয় নিয়ে ক্রমাগত আলোচনা এবং প্রচারণা চলতে থাকে। মানে এখন তারা প্ল্যান করতেছে কি যে আরবি যেহেতু এটা একটা পবিত্র ল্যাঙ্গুয়েজ মুসলিমদের কাছে, সো তারা চিন্তা করলো যে আমরা যদি মানে বাংলা ভাষার জায়গায় আমরা যদি একটা ধর্মীয় ইমোশন ঢুকাতে পারি, এটা হয়তো হচ্ছে আমাদের অনেকখানি কাজে দিবে। এই চিন্তা থেকে হচ্ছে গিয়ে তারা ঝামেলা করলো কি যে না, তো যেটা হলো যে এখানে আমার মানে তারা চেষ্টা করলো যে কিভাবে হচ্ছে মানে ধর্মীয় ব্যাপারটা ইউজ করা যায়। মানে চিন্তা করেন জিনিসটা অ্যাবসার্ড না, যে আমি বাংলা ভাষা আবার হরফ হচ্ছে আরবি, তাহলে না রইলো বাংলা না হইলো আরবি, এটা কাইন্ড অফ তো আবার আরবিরও অবমাননা করা, এরকম একটা ব্যাপার। তো তার একটা ফোন দিয়ে আসছে, তারা চিন্তা করছে হচ্ছে যদি আমরা এই বিষয়টা বাংলায় আরবি হরফ প্রবর্তনের বিষয়টা যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মুখ থেকে হচ্ছে আমরা বের করতে পারি, মানে যেহেতু সে একসেপ্টেড পার্সন, আমাদের এখানে সবাই তাকে শ্রদ্ধা করে, উনি যদি কোনো কিছু একটা বলে তাহলে সেটা সবাই মেনে নিবে। এখন চিন্তা করলো যে তার মুখ দিয়ে কিছু বলা জানো যায় কিনা, তারা চিঠি লিখলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে। মজার ব্যাপার হচ্ছে সেই চিঠিতে মাহমুদ হাসান ডক্টর শহীদুল্লাহকে লেখেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানকে ইসলামী মতে গঠন করতে চাই, মানে ধর্মীয় কার্ড খেলতেছে এখানে, এবং সেই উদ্দেশ্যে তারা বাংলা ভাষায় আরবি অক্ষর প্রবর্তন করতে চাই এবং তার সাহায্য পেলে তারা হচ্ছে উপকৃত হবে। এই কারণ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে এটার জবাবই দেয় নাই, বরঞ্চ এই চিঠিতে যে তাকে লেখা হয়েছে এটা সে এটা সংবাদপত্রে জানাই দিছে এবং কলকাতার আনন্দবাজার পত্রিকা সেটাতে প্রকাশ করে, এবং উল্টা তাদের মানে উল্টা বাস খেয়ে গেছে, মানে পাকিস্তান গভর্নমেন্ট তার কাছে চিঠি পাঠাইলো, ওই জিনিসটা হচ্ছে সে পত্রিকায় প্রকাশ করে দিল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে গিয়ে এটা নিয়ে সমালোচনাও করলো। তো সবকিছু মিলাই এটা তারা ভালোভাবে নিল না এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তারা তিরস্কার করলো। তো তাদের যেটা প্ল্যানিং ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে তারা এক্সিকিউট করবে, হ্যাঁ, এইটা তাদের ব্যর্থ হয়ে গেল। তো যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করলেন যে তাদেরও আসলে কথা বলা দরকার এটা নিয়ে, কারণ বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। এই কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি হচ্ছে পূর্ব পাকিস্তান একটা সাহিত্য সম্মেলনের আয়োজন করেন 1948 সালের 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি 1949 সালে 2 দিন ব্যাপী। এটা কার্জন হলে হচ্ছে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন আয়োজন করা হয় এবং এটার উদ্বোধন করেছিলেন পূর্ব বাংলার স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার, এটা উনি উদ্বোধন করেন। তাহলে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন এটা সভাপতি কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। এখন আমার হচ্ছে গিয়ে এই যে পাকিস্তান সরকার ওরা যে চেষ্টা করতেছে যে ভাষা সংস্কার করতে চায়, তারা আরবি হরফে বাংলা ভাষা প্রচলন করতে চায়, এটার জন্য তারা পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে 1949 সালে। সালটা একটু মনে রাখবো যে পূর্ব বাংলা ভাষা কমিটি কত সালে গঠিত হয়, 1949 সালে গঠিত হয়, এবং এটার সভাপতি করে হচ্ছে তারা আকরাম খাঁকে, মাওলানা আকরাম খাঁ। তবে মজার ব্যাপার হচ্ছে কি, কমিটি আরবি হরফে বাংলা ভাষা প্রচলনের বিপক্ষে মত। তাহলে তারা যখন দেখলো যে আমাদের পূর্ব বাংলার মধ্যে আমাদের এই ভাষা নিয়ে প্রচন্ড আন্দোলন হচ্ছে, তারা চেষ্টা করলো এটাকে ধর্মীয় খাতে নিয়ে যাওয়ার, এবং ওই প্ল্যানিং থেকে তারা হচ্ছে কি করলো, তারা প্রথমে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে অ্যাপ্রোচ করলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন রিফিউজ করলো তখন হচ্ছে গিয়ে পূর্ব বাংলা ভাষা কমিটি হচ্ছে তারা ফর্ম করলো 1949 সালে, এবং আকরাম খাঁকে তারা সভাপতি করলেন। এবং তাদের প্ল্যান ছিল হচ্ছে এই কমিটি যদি কোনোভাবে আরবি হরফে বাংলা ভাষা প্রচলনের পক্ষে মত দেয় তাহলে সেক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে ব্যাপারটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে বুমেরাং হয়ে গেল, তারা
আরবি হরফে বাংলা ভাষা প্রচলনের বিপক্ষে মতামত দিল। তারা বললো যে না, এটা অ্যাবসার্ড আইডিয়া। তো আন্দোলন যখন হচ্ছে তুঙ্গে, আমার হচ্ছে এদিকে পাকিস্তান সরকারও বিভিন্নভাবে তারা কি চাল চালতেছে। আবার অলরেডি আমাদের এখানে 2টা সংগ্রাম পরিষদ গঠন হয়েছে 2বার, বাট তবুও হচ্ছে আন্দোলন বেগবান হচ্ছে না। এখন তারা চিন্তা করলো যে না, আমরা তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ করি। তাহলে 11ই মার্চ 1950 সালে আব্দুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। এটা হচ্ছে আব্দুল মতিনকে আহ্বায়ক করে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে এর আগে আমরা দেখে আসলাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1947-এ প্রথম গঠিত হলো। এরপর আমার গঠিত হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা হচ্ছে আমার 1948 সালের 2রা মার্চ। এবার হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11ই মার্চ 1950, আহ্বায়ক হচ্ছে আব্দুল মতিন। এগুলোতে কিন্তু প্রশ্ন আসে। তো এই যে আমাদের ভাষা আন্দোলনের প্রথম দিকে অর্থাৎ 1948 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। ওই যে বারবার সে বলতেছিল যে না, এটা উর্দুই হবে, এই লিয়াকত আলী খান। এবং আমাদের পূর্ব বাংলায় আমাদের এখানে মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। এই কারণে তার এত কনসার্ন ছিল। ওই যে জিন্না আসতেছিল, সে চুক্তি করলো সংগ্রাম পরিষদের সঙ্গে, কারণ তখন সে কি, তখন হচ্ছে সে মুখ্যমন্ত্রী। তাহলে 1948 সালে আমার পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং 1948 সালের পূর্ব বাংলায় মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এরপর আমরা যদি হচ্ছে চলে যাই কোথায়, আমরা যদি হচ্ছে একটু পাকিস্তানের দিকে তাকাই, আমাদের 1952 সালের দিকে একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। 1952 সালে আবার পুরো বাংলার হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেল হচ্ছে নুরুল আমিন, বাংলার পূর্ব বাংলার। আর পুরো পাকিস্তানের হয়ে গেল খাজা নাজিমুদ্দিন। তাহলে যে 1948 সালে ছিল আমার মুখ্যমন্ত্রী, 1948-এ বাংলার মুখ্যমন্ত্রী ছিল পূর্ব বাংলার, সে 1952 সালে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেল। তাহলে তার যে বিরোধিতা, এইটা হচ্ছে গিয়ে সে লাভ করছে না, এটা তার কাছে মানে লাভদায়ক হয়ে গেছে আর কি ব্যাপারটা। মিটবাসী, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে তোমাদের এক্সট্রা কথাবার্তা যেগুলো, অনেকগুলো কিন্তু সিকোয়েন্স ধরার জন্য আমি বলতেছি, ঠিক আছে? সো ওরিড হওয়ার কিছু নাই। এগুলো কি 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 ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো হচ্ছে আমি মুখে মুখে বলে দিচ্ছি, মার্ক যেগুলো করে দিচ্ছি, এগুলো ভালো করে ফোকাস রাখবা। আর অ্যালাইনমেন্টটা বোঝার জন্য, কোনটার পর কি হয়েছে এটার জন্য এক্সট্রা ইনফরমেশনগুলো একটু জাস্ট শুনে যাবা। তাহলে সে 1948 সালে যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল, সে হয়ে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী 1952 সালে। তাহলে আমার 1948 সালে পূর্ব বাংলায় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, সে 1952 সালে হয়ে গেল আমার পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর 1948-এ আমার পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান, এবং ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হলো নুরুল আমিন। তো 1952 সালের শুরু থেকে ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ মোড় নিতে থাকে। তখন কিন্তু হচ্ছে জিন্না এবং লিয়াকত আলী খান উভয় পরলোকগত। লিয়াকত আলী খান ইভেন হচ্ছে উনি খুন হয়েছে, হ্যাঁ, লিয়াকত আলী খান খুন হয়ে গেছিল। তো লিয়াকত আলী খানের জায়গায় হচ্ছে খাজা নাজিমুদ্দিন হচ্ছে প্রধানমন্ত্রী হয়, এবং তাদের মানে দুই দেশের মধ্যে কিন্তু অলরেডি সম্পর্ক খারাপ হওয়া শুরু করে, কারণ ভাষা নিয়ে ইস্যু হয়েছে তো বটেই, কিন্তু পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটা শুরু করে। হ্যাঁ, এটা তারা হচ্ছে গিয়ে ভালোভাবে এটা নেয় নাই, এবং পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের প্রতি আস্থা হারাতে থাকে। 27 জানুয়ারি 1952 সালে এই খাজা নাজিমুদ্দিন আবার বলল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাহলে তারা কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছে যে বাংলার কোনো সুযোগ নাই, উর্দু হচ্ছে একমাত্র রাষ্ট্রভাষা হবে। এখন এটার ফলে তো ভাই আরো অবস্থা খারাপ হয়ে গেল। 29 এবং 30 জানুয়ারিতে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হলো, এবং 30 জানুয়ারির এক সভায় 4 ফেব্রুয়ারি ধর্মঘট এবং প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আলটিমেটলি আমরা দেখলাম 31 জানুয়ারি 1952 সাল সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং বা কর্মী পরিষদ গড়ে তোলা হয়। তাহলে এর আগে আমরা দেখলাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথমে, তারপর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবার আমার ফাইনালি গঠন হলো সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সবাই সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, এবং এটার আহ্বায়ক করা হয় কাজী গোলাম মাহবুবকে। তাহলে আমার যে কোনো একটা কমিটি যখন গঠন হয়, কমিটি গঠনের জন্য একটা সভা করে না, ওই সভায় হচ্ছে একজন সভাপতি থাকে, সভাপতিত্ব করে, ওটা ছিলেন মাওলানা ভাসানী। তবে যে কমিটি গঠন করা হয়েছে, পরিষদ গঠন করা হয়েছে, ওখানে আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব, এবং এটা গঠন করা হয় 31 জানুয়ারি 1952 সালে। তাহলে অলরেডি 4টা কমিটি গঠন হয়েছে, এটা নিয়ে আমরা একটু কনফিউজ না, আমরা এটা একসাথে একটু দেখে আসি। তাহলে আমার রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত সংগ্রাম পরিষদ বা কমিটি
প্রথমে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 1 অক্টোবর অথবা ডিসেম্বর 1947। নুরুল হক ভূঁইয়া হচ্ছে আহ্বায়ক। দ্বিতীয়বারের মতো হচ্ছে আমার কি করছে, তারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করছে দ্বিতীয়বারের মতো। শামসুল আলম হচ্ছে এটার আহ্বায়ক, 2 মার্চ 1948। এটা করছে তারা কেন্দ্রীয়, হ্যাঁ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করছে। এটাতে হচ্ছে শামসুল আলম। তাহলে তারিখটা মনে রাখবো, 2 মার্চ 1948। এগুলোর তারিখ লাগবে। এরপর হচ্ছে পূর্ব বাংলা। পূর্ব বাংলার হচ্ছে গিয়ে যে ভাষা কমিটি, এটা গঠন হয়েছে 9 মার্চ 1949 সালে। মাওলানা আকরামকে হচ্ছে এটা সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা হচ্ছে 11 মার্চ 1950। আব্দুল মতিন হচ্ছে আহ্বায়ক। এবং ফাইনালি আমার সর্বদলীয় কেন্দ্রীয়, এটা গঠন হলো হচ্ছে 31 জানুয়ারি 1952-তে। কাজী গোলাম মাহবুব হচ্ছে এটার আহ্বায়ক। এতগুলো কমিটি আমার গঠন হলো। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ডিসেম্বর 47, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948, ঢাকা বিশ্ববিদ্যালয়টা 11 মার্চ 1950, এবং ফাইনালি সর্বদলীয় কেন্দ্রীয় 31 জানুয়ারি 1952। তাহলে এটার হচ্ছে কাজী গোলাম মাহবুব আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা ছিল আব্দুল মতিন, প্রথম যেটা গঠন হয়েছে সেটা নুরুল হক ভূঁইয়া, এবং দ্বিতীয় যেটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সর্বদলীয়, এটা ছিল শামসুল আলম। এখন আমার এতগুলো কমিটি গঠন হয়েছে 31 জানুয়ারি পর্যন্ত 1952-তেও আমার সর্বদলীয় কেন্দ্রীয় গঠন হয়েছে। তাহলে খেলা কিন্তু খুব গরম। হ্যাঁ, 20 ফেব্রুয়ারি 1952-তে নুরুল আমিন সরকার পূর্ব বাংলায় 21 ফেব্রুয়ারি থেকে জরুরি অবস্থা ঘোষণা করে। সে বলল যে 21 ফেব্রুয়ারি থেকে হচ্ছে আমার জরুরি অবস্থা, কেউ বের হতে পারবে না, বের হলে হচ্ছে গ্রেফতার করবে। এখন এই যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ওরা মিটিং করলো এটা নিয়ে, এবং ওরা বলল যে এই যে জরুরি অবস্থা, এটা মানা হবে না। 144 ধারা জারি করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আন্দোলন দমন করার জন্য। হ্যাঁ, তো যদিও এটা নিয়ে হচ্ছে দ্বিমত হয়েছিল ওদের মধ্যে যে এটা আসলে ভাঙা হবে কিনা, কিন্তু তারা এটা, এই ধারাটা ভাঙার সংকল্পে অটুট থাকে। যারা ইয়াং নেতা ছিল তারা বলে যে না, আমরা হচ্ছে এটা ভাঙবই, ছাত্ররা ভাঙার পক্ষে ছিল। তাহলে 20 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি তারা এটা ভাঙবে। তাহলে আসলো সেই দিন 1952 সালের 21 ফেব্রুয়ারি, বার হচ্ছে বৃহস্পতিবার, 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। তাহলে এখানে বাংলাগুলো মনে রাখবো, বৃহস্পতিবার বার, 8ই ফাল্গুন 21 ফেব্রুয়ারি, আর হচ্ছে 1358 বঙ্গাব্দ। সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে আমতলা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে, এখানে তারা সবাই জড়ো হইল 11টা বাজে। তো ছাত্রনেতা গাজীউল হকের সভাপতিত্বে সেখানে একটা সভা শুরু হলো, তারা সভা করতেছে, এবং আব্দুল মতিন বলল যে আমরা এখন 144 দ্বারা ভঙ্গ করব, 10 জন করে মিছিল তারা বের করবে। তাহলে আমার 20 ফেব্রুয়ারি যে ডিসিশন হলো, তারা পরের দিন ভঙ্গ করবে 144 ধারা। ওই প্রেক্ষিতে তারা 11টায় জড়ো হয়ে ঢাবির আমতলায় তারা হচ্ছে 10 জন করে মিছিল বের করলো, এবং কার প্রস্তাবে? ছাত্রনেতা আব্দুল মতিনের প্রস্তাবে। ছোট দলে হচ্ছে তারা বের হওয়া শুরু করলো, রাষ্ট্রভাষা বাংলা চাই এভাবে। কিন্তু যেটা হলো যে পুলিশ তাদের উপর আবারও লাঠিচার্জ করলো। ছাত্রীরাও এই আক্রমণ থেকে রেহাই পেল না, এবং পুলিশের হচ্ছে গিয়ে দিকে ইট পাটকেল ছোড়া শুরু হলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করলো, এবং অনবরত হচ্ছে মিছিলের উপর গুলি চালাতে শুরু করলো। এবং এই গুলিতে আমরা দেখলাম হচ্ছে আমাদের রফিক, জব্বার, আব্দুল বরকত সহ অনেকে নিহত হলো। তাহলে বহু আহতকে হচ্ছে তখন হাসপাতালে ভর্তি করা হয়, এবং তাদের মধ্যে হচ্ছে সেক্রেটারির পিয়ন যে আব্দুল সালাম, সে মারা যায়। এই সময় গণপরিষদের যে অধিবেশন বসার প্রস্তুতি চলছিল, গণপরিষদ তখন এটা পাকিস্তানের, বাংলার গণপরিষদ, এবং পুলিশের গুলি চালানোর খবর পেয়ে গণপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং বিরোধী দলের সদস্য আরো কয়েকজন সভাকক্ষ ত্যাগ করে বিক্ষুব্ধ ছাত্রদের পাশে দাঁড়ান। মানে তারা বলল যে নিরীহ ছাত্রের উপর কেন গুলি চালানো হচ্ছে, এটার প্রতিবাদে তারা হচ্ছে গিয়ে সভাকক্ষ ত্যাগ করলো, বের হয়ে গেল পার্লামেন্ট থেকে। বের হয়ে হচ্ছে গিয়ে তারা ছাত্রদের পাশে দাঁড়ালো। তো অধিবেশনে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন বাংলা ভাষা দাবির বিরোধিতা অব্যাহত রেখে বক্তব্য দেন। ধীরেন্দ্রনাথ দত্ত, মনোরঞ্জন ধর সহ বেশ কয়েকজন সদস্যের অনুরোধের পরও মুখ্যমন্ত্রী নুরুল আমিন আহত ছাত্রদের দেখতে এবং অধিবেশন স্থগিতের বিষয়ে অপারগতা জানায়। কারণ নুরুল আমিনই কিন্তু জরুরি অবস্থা জারি করছে, তাহলে সে তো ন্যূনতম তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করবে না। তাহলে আমার 21 ফেব্রুয়ারি কি করলো, আমাদের রফিক, জব্বার, বরকত সহ অনেকে শহীদ হলো। এটা আলটিমেটলি আমাকে মনে রাখতে হবে। তো 21 ফেব্রুয়ারি যেহেতু এই অবস্থা, তাহলে 22 তারিখ আমাদের এলাকাটা চরম উত্তাল হয়ে পড়লো। ঢাকা সর্বস্তরের মানুষ চলে আসছে 144 দ্বারা ভঙ্গ করে মিছিল সহযোগ। মাওলানা ভাসানী গায়াবী জানাজার আয়োজন করলো
ওনার ইমামতিতে। জানাজা শেষে প্রায় 30,000 জনতার এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মানে আমার 21 ফেব্রুয়ারি যে এতগুলো মানুষজন শহীদ হলো তাদের স্মরণে 144 দ্বারা ভঙ্গ করে মাওলানা ভাসানী গায়েবে জানাজা করলো এবং এই জানাজা শেষে প্রায় 30,000-এর একটা বিক্ষোভ মিছিল বের হলো। বেলা 11টার দিকে মিছিলটা কার্জন হলের দিকে অগ্রসর হওয়া শুরু করে। তখন পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে মিছিলের উপর গুলি বর্ষণ শুরু করে এবং এখানেও বেশ কয়েকজন ছাত্র জনতা শহীদ হন। তাহলে শুধুমাত্র 21 ফেব্রুয়ারি না, পরের দিন 22 ফেব্রুয়ারিতেও কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল হয়েছিল, ওই মিছিলে গুলি বর্ষণ হয় এবং ছাত্র জনতা শহীদ হয়। বিকেলে সেম মিছিলে যখন গুলি বর্ষণ হয় সেখানে শফিউর রহমান, আমরা যে শফিউরের কথা পড়ি, সে কিন্তু 22 তারিখ শহীদ হয়েছে, গুলি লাগছে তার। 8 বছর বয়সে ওহিউল্লাহ, সিরাজউদ্দিন, রিক্সা চালক আব্দুল আওয়াল সহ প্রমুখ মানুষজন হচ্ছে তারা এখানে শহীদ হন। তাহলে ঢাকায় গণশোক এবং র্যালিতে গণবিক্ষোভে শফিউর রহমান শহীদ হন। তাহলে এর আগে হচ্ছে আমরা দেখে আসছি কি, আমার 21 ফেব্রুয়ারি রফিক জব্বার বরকত শহীদ হয়েছে, আর শফিউর রহমান শহীদ হলো হচ্ছে 22 ফেব্রুয়ারি 1952 সালে। আর ওদিকে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আব্দুল সালাম। এই দিনের হচ্ছে নিউজ হেডিং যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে ছাত্র সমাবেশের উপর পুলিশের গুলিবর্ষণ, বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্র সহ 4 ব্যক্তি নিহত এবং 17 ব্যক্তি আহত। তাহলে প্রথম ভাষা শহীদ কে? প্রথম ভাষা শহীদ হচ্ছে গিয়ে আমাদের রফিক। প্রথম শহীদ হচ্ছে রফিক, প্রথম শহীদ। সে 21 ফেব্রুয়ারিতে শহীদ হন। মানিকগঞ্জে তার জন্ম, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একবার পড়বো। দেবেন্দ্র কলেজের ছাত্র ছিল। আবুল বরকত ডাকনাম আবাই, সেও 21 ফেব্রুয়ারি, মুর্শিদাবাদে জন্ম ছিল, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, MA ক্লাসের। আব্দুল জব্বার 21 ফেব্রুয়ারি, তবে সে সাধারণ গ্রামীণ কর্মজীবী মানুষ ছিল, হ্যাঁ, অর্থাৎ সর্বসাধারণের অংশগ্রহণ কিন্তু এখানেও ছিল। আব্দুল সালাম, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস মনে রাখতে হবে যে সে 7 এপ্রিল মৃত্যুবরণ করেন, মানে 21 ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হন, বাট 7 এপ্রিল মৃত্যুবরণ করেছিলেন। এরপর হচ্ছে শফিউর রহমান, সে 22 ফেব্রুয়ারি 1952, পরের দিন 21 ফেব্রুয়ারি সে শহীদ হন। সে হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ক্লাসের প্রাইভেট ছাত্র ছিল, আবার পাশাপাশি ঢাকা হাইকোর্টের হিসাব রক্ষণ শাখার কেরানিও ছিল, ওখানে কাজ করতো সে। এছাড়া আমরা তো বলছি আব্দুল আওয়াল, ওহিউল্লাহ, অজ্ঞাতবালক আব্দুর রহিম, আখতারুজ্জামান সহ অনেকেই নিহত হন এবং সবার সমাধি কোথায় আছে? আজিমপুর কবরস্থানে আছে। এবং রফিক, বরকত, জব্বার, সালাম এবং শফিউরকে 2000 সালে মরণোত্তর 21 পদক দেওয়া হয়। মরণোত্তর 21 পদক, মরণোত্তর মানে কি? মৃত্যুর পর তাদের স্মরণে 21 পদক দেওয়া হয় 2000 সালে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, তাহলে আমরা দেখে আসলাম সে হচ্ছে রফিক। আর ভাষা আন্দোলনের সর্বশেষ শহীদ হচ্ছে আব্দুল সালাম, সে 7 এপ্রিল মারা যায়। সে 21 তারিখ গুলিবদ্ধ হয়েছে, বাট হসপিটালে মারা গেছে হচ্ছে গিয়ে আমার 7 এপ্রিল। সবচেয়ে কম বয়সী ভাষা শহীদ ছিল হচ্ছে ওহিউল্লাহ, 9 থেকে 10 বছর বয়সী। তো এই যখন এত শহীদের মিছিল, তাহলে হচ্ছে মানুষজন তো থাকবে না বলতে মানুষজন প্রতিবাদ করে হচ্ছে আমাদের আইন পরিষদ থেকে একজন, অর্থাৎ পার্লামেন্ট থেকে একজন সদস্য পদত্যাগ করে। উনি হচ্ছে দৈনিক আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। উনি ভালোভাবে নেন নাই, উনি বলছে যে গুলি জ্বালাটা ঠিক হয় নাই, সরকার এটা ভুল কাজ করছে, আমি এখানে থাকবো না। সো দৈনিক আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন উনি পদত্যাগ করেন, আইন পরিষদ থেকে পদত্যাগকারী প্রথম সদস্য। তো 21 ফেব্রুয়ারির এই যে ঘটনা, এটার পরিপ্রেক্ষিতে কিন্তু মানে মিছিলে গুলির কয়েক ঘন্টার মধ্যেই 21-এর প্রথম লিফলেট ছাপা হয়। অর্থাৎ আমার শাসক গোষ্ঠী তো প্রতিবাদ, মানে আমাদের উপর গুলি চালালো, এটার জন্য প্রতিবাদ জানাতে হবে এবং এটার জন্য হচ্ছে গিয়ে তারা লিফলেট ছাপায়। লিফলেটের শিরোনাম ছিল হচ্ছে বিপ্লবের কোদাল দিয়ে আমরা অত্যাচারী শাসক গোষ্ঠীর কবর রচনা করব। স্পেসিফিক কারা এটা ছাপাইছে, কারা দায়িত্বে ছিল, এটা জানা যায় না, বাট ছাত্ররা মূলত এই লিফলেটগুলো চারিদিকে ছড়াই দেয়। প্রায় 2-3 হাজার লিফলেট ছাপানো হয়েছিল এবং এটা শিরোনাম ছিল বিপ্লবের কোদাল দিয়ে আমরা অত্যাচারী শাসক গোষ্ঠীর কবর রচনা করব। তাহলে আমি হচ্ছে যদি ভাষা আন্দোলন নিয়ে কোনো লেখা লিখি, তখন কিন্তু এই রেফারেন্সগুলো আমরা ব্যবহার করতে পারি যে আমার 21-এর প্রথম লিফলেট ছিল এটা, বিপ্লবের কোদাল দিয়ে আমরা অত্যাচারী শাসক গোষ্ঠীর কবর রচনা করব। তাহলে ওই লিফলেটগুলো চারিদিকে হচ্ছে ছড়াই দেওয়া হয়। তো যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বললাম, আমি এবার একটু প্রশ্ন ধরি, বাক স্বাধীনতা দিই, বাক স্বাধীনতা দিয়ে হচ্ছে প্রশ্ন ধরি। মানে প্রশ্ন বলতে হচ্ছে ইয়ে হবে, রিক্যাপ হবে প্রশ্নে প্রশ্নে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আমরা বুঝতে পারছি কিনা, পড়া বোঝা গেছে কিনা? তাহলে এখন হচ্ছে প্রশ্ন করলে আর একটু ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন, যে আমাদের ভাষার দাবিতে আমাদের যে সাংস্কৃতিক সংগঠন প্রথম গড়ে ওঠে, এটার নাম কি ছিল? তমুদ্দুন মজলিস। তমুদ্দুন শব্দের অর্থ কি মনে আছে কারো? তমুদ্দুন শব্দের অর্থ কি ছিল? সভ্যতা, সভ্যতা, সংস্কৃতি। গুড। আমাদের যে পুস্তিকা প্রকাশ হয়েছিল, হ্যাঁ, পুস্তিকাটা হচ্ছে কত তারিখ প্রকাশ হয়? তারিখটা মনে আছে? 15ই সেপ্টেম্বর 1947 সালে প্রকাশ হয়। 3 জন লেখক মিলে
এটা প্রকাশ করেন। ভাষা আন্দোলনের প্রথম পত্রিকা কোনটা ছিল? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সাপ্তাহিক সৈনিক। সাপ্তাহিক সৈনিক, আজাদ না, কিন্তু আজাদ না, একদম ক্লিয়ার করে লিখে দিচ্ছে না যে ভাষা আন্দোলনের মুখপত্র কে ছিল বা প্রথম পত্রিকা কে ছিল। এটা হচ্ছে সাপ্তাহিক সৈনিক। তার প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম কি ছিল? শাহেদ আলী নাকি আব্দুল গফুর নাকি আব্দুল মতিন? সে শাহেদ আলী। শাহেদ আলী। শাহেদ আলী ছিল প্রতিষ্ঠাতা সম্পাদক। পাকিস্তান গণপরিষদে বাংলাকে সরকারি কাজে ব্যবহারের প্রস্তাব করেন প্রথম কে? নুরুল মোমেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়ে, ওই যে মানে তখন হচ্ছে তারা উর্দুকে এলিট ভাবতো এবং তারা তো মুসলিম লীগের নেতা, তারা তাদের দলকে সার্ভিস দেওয়ার কাজে ব্যস্ত ছিল আর কি। এবং মুসলিম লীগ কিন্তু তখন জনপ্রিয় বেশি ছিল পশ্চিম পাকিস্তানে। সো পশ্চিম পাকিস্তানকে তারা সার্ভ করত। ধীরেন্দ্রনাথ দত্ত, গুড। আমাদের যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় এটা কত তারিখে, মানে যেটা সেকেন্ডটা? 2রা মার্চ। আচ্ছা, একজন হচ্ছে 1 অক্টোবর বা ডিসেম্বর, এটা হচ্ছে প্রথমটা তুষার, এটা হচ্ছে আমার প্রথমটা, ঠিক আছে। ওটা ছিল আমার কি, যে আমার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর যখন আমি সর্বদলীয় বলবো তখন হচ্ছে 2রা মার্চ 1948। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় সেটার আহ্বায়ক কে ছিল? এটা হচ্ছে ভাষা মতিন, আব্দুল মতিন। ভেরি গুড। আমার বাংলা ভাষা দাবি দিবস বা রাষ্ট্রভাষা দিবস হিসেবে কোনটা পালন করা হতো, কত তারিখকে? আমার 11ই মার্চ। ভেরি গুড। পূর্ব বাংলা ভাষা কমিটি কত সালে গঠন করা হয়? পূর্ব বাংলা ভাষা কমিটি কত সালে? 1949 সালে। এটার সভাপতি কে ছিলেন? সভাপতি কাকে করা হয়? সভাপতি কাকে করা হয়? মাওলানা আকরাম খাঁকে করা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিল কিন্তু পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের, ঠিক আছে। সাউন্ড প্রবলেম হচ্ছে খুব, আমার এন্ড থেকে কিন্তু কোনো ঝামেলা নাই, তোমাদের কি ঝামেলা হচ্ছে? আমি কিন্তু মার্ক তো করে দিচ্ছি, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো 1952 সালে ভাষা আন্দোলনের সময়, মানে 52-তে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? ডেট আমি যেগুলো বলছি সেগুলো মুখস্থ করবা। খাজা নাজিমউদ্দিন। যেমন আমি হচ্ছে 4টা সংগ্রাম পরিষদের ডেটের কথা কিন্তু বলছি, মার্ক করে দিছি, এগুলো দেখবা। খাজা নাজিমউদ্দিন। 21শে ফেব্রুয়ারি কোন বার ছিল? কোন বার? বৃহস্পতিবার। প্রথম ভাষা শহীদ কে? প্রথম শহীদ হয় কে? প্রথম হচ্ছে রফিক। আর সর্বশেষ শহীদ হয়েছে কে? সর্বশেষ সর্বশেষ হচ্ছে সালাম। ওনাদেরকে কত সালে মরণোত্তর 21শে পদক দেওয়া হয়? কত সালে মরণোত্তর 21শে পদক দেওয়া হয়? 2000 সালে। আর আইন পরিষদ থেকে যিনি পদত্যাগ করছিলেন, আবুল কালাম শামসুদ্দিন, উনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আবুল কালাম শামসুদ্দিন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার, সিকোয়েন্স বোঝা গেছে। নতুনটা দেখিও। তাহলে এবার হচ্ছে আমি আবার করি, বাক স্বাধীনতা হরণ করি। আচ্ছা, 1 অক্টোবর বা ডিসেম্বর হচ্ছে গিয়ে, কারণ তোমার 1 অক্টোবর এটা বাজারের অনেক সোর্সে এটা দেওয়া আছে, বাট আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে হচ্ছে তোমার ডিসেম্বরটা মেনশন করা, এই কারণে দুইটা দেওয়া, যাতে তোমরা দুটাই মাথায় রাখো, বাংলাদেশের পত্রিকা বাদ দিয়ে। এটা হচ্ছে আনন্দবাজার, ওই সময় হচ্ছে তোমার একসেপ্টেন্স বেশি আর কি। হ্যাঁ, আমাদের এখানকার অনেক নিউজ প্রকাশ করে না এখনো কলকাতা সংবাদ মাধ্যম, বা কলকাতার নিউজগুলো আমরা প্রকাশ করি না, ইন্টারন্যাশনাল নিউজ কভার করে না, এরকম আর কি। তাহলে আমি হচ্ছে অফ করছি। না, আজকে যুদ্ধ হবে না, আমরা ভাষা আন্দোলনটা কমপ্লিট করি আজকে। তোমাদের যদি কোনো বার্নিং সমস্যা হয় তোমরা আমাদের 50-র যে জেনারেল আছে, জেনারেল বিসিএস এর মধ্যে হচ্ছে দেখাবা, মানে মেসেজ করিও, আমি হচ্ছে গিয়ে করতে পারবো। হ্যাঁ, এবার তাহলে হচ্ছে আমার যেটা কাহিনী হইলো, যে এখানে তো হচ্ছে আমার 21শে ফেব্রুয়ারি যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের লিফলেটে ছাপাইছে, মানুষজন হচ্ছে গায়েবানা জামা করছে, আমরা দেখলাম। আমাদের হচ্ছে রেড মাওলানা আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, ওনার নেতৃত্বে হচ্ছে বিশাল মিছিল বের হলো, মিছিলের মধ্যে গুলি চললো। হ্যাঁ, তো আমার এই যে শহীদদের স্মৃতি, এটা আমাদের স্মরণে রাখতে হবে। এটার জন্য আমাদের 21শে ফেব্রুয়ারি রাতেই, মানে যেদিন গুলি চলছে ওই দিন রাতেই রাজশাহী কলেজ চত্বরে প্রথম শহীদ মিনার স্থাপন করা হয়, যেটার নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। 21শে ফেব্রুয়ারি রাতেই প্রথম শহীদ মিনার, শহীদ স্মৃতিস্তম্ভ, এটা 21শে ফেব্রুয়ারি রাতে রাজশাহী কলেজ চত্বরে প্রথম নির্মাণ করা হয়। তবে 23 ফেব্রুয়ারি পুলিশ এটা ভেঙে দেয়। আর ঢাকার মধ্যে যেখানে মূলত গুলি চলছে ওই জায়গায় 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে হচ্ছে আরেকটা শহীদ মিনার নির্মাণ করা হয়। এটা ছিল ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে, 10 ফুট উচ্চতার। এটা ডিজাইনার ছিলেন হচ্ছে ডাক্তার বদরুল আলম আর হচ্ছে সাইদ হায়দার, ওনারা দুইজন মিলেই হচ্ছে ডিজাইন করছেন। তো এই কারণে অবলিক দিয়ে দেওয়া, যার নাম আসে সেটা তাগাবা, যদি ডিজাইনার থেকে প্রশ্ন আসে।
তাহলে আমার পুরো বাংলাদেশের মধ্যে, হ্যাঁ, আমাদের হচ্ছে 21শে ফেব্রুয়ারি রাতে যে আমার রাজশাহী কলেজ চত্বরে যে নির্মিত হইল প্রথম শহীদ মিনার, এটার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। আর 23 ফেব্রুয়ারি পুলিশ হচ্ছে এটা গুড়াই দেয়। আর আমার পুরো ঢাকার মধ্যে যেটা, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে, সেটা হচ্ছে গিয়ে আমার 23 ফেব্রুয়ারি 1952-তে এটা তৈরি হয়। মেডিসিন লিখন ভাই বলছেন আমার মাঝে মাঝে সাউন্ড একদম অফ হয়ে যাচ্ছে 2-3 সেকেন্ডের জন্য। আমার মনে হয় না এদিক থেকে আজকে নেট হয়তো ইস্যু করতেছে আপনাদের ওই এন্ড থেকেও, আমার মনে হয় ওকে। আর হচ্ছে এই যেটা শহীদ মানে ঢাকায় যেটা নির্মিত হয়েছে, এটা কিন্তু পরের দিন শফিউরের পিতা মাহবুবুর রহমান এই শহীদ মিনারটা উদ্বোধন করছিলেন, এটা অনানুষ্ঠানিক ভাবে। আর এটা আলটিমেটলি অফিসিয়ালি উদ্বোধন করে আবুল কালাম শামসুদ্দিন 26 ফেব্রুয়ারি, যেটা ঢাকা মেডিকেল কলেজের সামনে হয়েছে। তবে এটাও পুলিশ 26 তারিখ পুলিশ এবং সেনাবাহিনী মিলে এটা ঘুরাই দেয়। তাহলে হচ্ছে আমার ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সামনে, যেটা উদ্বোধন করছেন হচ্ছে প্রথমে মাহবুবুর রহমান এবং অফিসিয়াল উদ্বোধন করছেন হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন, কিন্তু ওই দিনই পুলিশ এটা ঘুরাই দিছে। তো পরবর্তীতে ঢাকার যে কেন্দ্রীয় সর্বদলীয় আমাদের যে কর্ম পরিষদ, যেটা আমার 31 জানুয়ারি 1952-তে গঠন করা হয়েছিল, তারা ডিসিশন নিল যে 21 ফেব্রুয়ারিকে তাহলে আমরা শহীদ দিবস হিসেবে পালন করব। এর আগে হচ্ছে 11ই মার্চকে তারা ভাষা দিবস দাবি দিবস হিসেবে পালন করত। এখন ডিসিশন নিল যে 21 ফেব্রুয়ারিকে তারা শহীদ দিবস হিসেবে পালন করবে। ওকে, ফাইন। আমাদের এখন আমরা যে কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পাই, এটা হচ্ছে 1957 সালে কাজ শুরু হয়েছিল এবং 1963 সালে এটার কাজ শেষ হয়। তাহলে 1957 সালে কাজ শুরু, 1963 সালে হচ্ছে এটার কাজ শেষ। 1963 সালের 21 ফেব্রুয়ারি শহীদ বরকতের মা হাসিনা বিবি শহীদ মিনারটির উদ্বোধন করেন। হাসিনা বিবি 1963 সালের 21 ফেব্রুয়ারি শহীদ বরকতের মা হাসিনা বিবি শহীদ মিনারটার উদ্বোধন করেন। তাহলে আমাদের হচ্ছে যে কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় যেটা কেন্দ্রীয়, এটা হচ্ছে উদ্বোধন করছেন শহীদ বরকতের মা হাসিনা বিবি। আর এটার ডিজাইনার ছিলেন হচ্ছে হামিদুর রহমান এবং নভেরা আহমেদ, মানে দুইজনেই। হামিদুর রহমানের কাজ বেশি ঠিক আছে, বাট নভেরা আহমেদও কিন্তু এখানে কন্ট্রিবিউশন রাখছে। হামিদুর রহমান এবং নভেরা আহমেদ ওনারা দুজনে কিন্তু বর্তমান শহীদ মিনারের ডিজাইনার। তাহলে আমার শহীদ মিনার নিয়ে কাহিনী যেটা, তাহলে আমার প্রথম শহীদ মিনার শহীদ স্মৃতিস্তম্ভ রাজশাহী কলেজ চত্বরে। আমার ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সামনে, ডিজাইনার হচ্ছে বদরুল আলম বা সাইদ হায়দার। আর আমাদের হচ্ছে এটা উদ্বোধন করছে অফিসিয়ালি আবুল কালাম শামসুদ্দিন। আর আমাদের মূল যেটা কেন্দ্রীয় শহীদ মিনার এখন আমরা যেটা দেখি, সেটা হচ্ছে গিয়ে আমাদের 1957 সালে সরকারিভাবে নির্মাণ কাজ শুরু হয়, 63-তে শেষ হয়, এবং এটা উদ্বোধন করেছেন শহীদ বরকতের মা হাসিনা বিবি। এবং এটার ডিজাইনার হচ্ছে হামিদুর রহমান এবং নভের আহমেদ। তো আমরা কিছু শহীদ মিনারের নাম দেখে আসি। দেশের সর্বোচ্চ শহীদ মিনার, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। স্থপতি রবিউল হোসাইন, স্থপতির নাম আসে কিন্তু, হ্যাঁ, স্থপতি রবিউল হোসাইন, উনি হচ্ছে দেশের সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতি। অমর একুশ, এটাও জাহাঙ্গীরনগরে, স্থপতি জাহানারা পারভিন। তাহলে জাহাঙ্গীরনগরে আমরা অলরেডি দুইটা দেখলাম, একটা হচ্ছে সর্বোচ্চটা, এটা রবিউল হোসাইন বানাইছে, আর অমর একুশ হচ্ছে জাহানারা পারভিন। স্মৃতির মিনার, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, স্থপতি হামিদুজ্জামান। এটার সঙ্গে অনেকে হামিদুর রহমানের মিল করে ফেলে, মনে রাখতে হবে হচ্ছে হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনার, আর হামিদুজ্জামান হচ্ছে স্মৃতির মিনার। কেন্দ্রীয় আর স্মৃতির মিনার হচ্ছে আমার হামিদুজ্জামান, অবস্থান হচ্ছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অবস্থান অত মুখস্থ করার প্রয়োজন নাই, বাট স্থপতিটা মনে রাখতে হবে। মোদের গরব, মোদের গরবের স্থপতি অখিল পাল। মোদের গরব অখিল পাল, বাংলা একাডেমি চত্বরে এটা অবস্থিত। মোদের গরব অখিল পাল। জননী গর্বিত বর্ণমালা, এটা হচ্ছে মৃণাল হক। জননী গর্বিত বর্ণমালা মৃণাল হক। তাহলে আমাদের হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান নভের আহমেদ, দেশের সর্বোচ্চ শহীদ মিনার রবিউল হোসাইন, অমর একুশ জাহানারা পারভিন, স্মৃতির মিনার হামিদুজ্জামান, মোদের গরব অখিল পাল, জননী গর্বিত বর্ণমালা মৃণাল হক। তাহলে এতক্ষণ দেশে দেখলাম বিভিন্ন শহীদ মিনার, এবার একটু দেশের বাইরে যাই। বিদেশে প্রথম শহীদ মিনার হয় হচ্ছে যুক্তরাজ্যের ওল্ডহ্যাম যুক্তরাজ্যে প্রথম শহীদ মিনার, এটা বিদেশে প্রথম শহীদ মিনার। সরকারের অর্থায়নে অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছে ইকিবুকুরো নিশিগুচি পার্ক, জাপানে। এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর করছে, গভর্নমেন্ট স্পন্সর্ড। আমরা প্রথম হচ্ছে ইউকেতে, বাট আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রথম, বাট আমার ইকেবুকুরো নিশিগুচি পার্ক জাপানে হচ্ছে সরকারের অর্থায়নে প্রথম।
এটা জাস্ট দুইটা পার্থক্য। মুসলিম বিশ্বে প্রথম হচ্ছে ওমানে, মুসলিম বিশ্বের প্রথম শহীদ মিনার এটা হচ্ছে আমার ওমানে। তাহলে আমার প্রথম হচ্ছে যুক্তরাজ্যে ওল্ডহ্যামে, আমার সরকারের অর্থায়নে প্রথম হচ্ছে জাপানে, আর মুসলিম বিশ্বে প্রথম হচ্ছে ওমানে। এখন আমরা কিছু নাটক, গল্প, কবিতা, গান দেখে আসি ভাষা আন্দোলনের পটভূমিতে যেগুলো বানানো হয়েছে। আমরা সবাই পড়ছি এটা স্কুলে থাকতে, কবর নাটক। এটা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত, রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। এবং কবর নাটক একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো নারী চরিত্র নাই, এখানে নারী চরিত্র নেই, চরিত্র নেই। এগুলো একটু বাংলারও পড়া হয়ে যাচ্ছে আর কি। একুশের প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, আরেক ফাল্গুন একুশের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, রচয়িতা হচ্ছে জহির রায়হান। একুশের প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, রচয়িতা জহির রায়হান। ভাষা আন্দোলনের প্রথম কবিতা সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান। এটা প্রথম কবিতার বই, ভাষা আন্দোলন নিয়ে প্রথম কবিতার বইগুলো একটা জায়গায় সংকলিত করা হয়। এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান হচ্ছে এটার সম্পাদক। 21শে ফেব্রুয়ারি প্রথম কবিতা সংকলন। তাহলে আমার নাটক হচ্ছে কবর, আমার উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন জহির রায়হানের, আর প্রথম কবিতা সংকলন, কবিতার বই, কবিতার বই হচ্ছে 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান। প্রথম কবিতা ছিল কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরীর প্রথম কবিতা। এগুলো কিন্তু সব ভাষা আন্দোলনের পর, ভাষা আন্দোলন নিয়ে। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। তো এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যে এটা 1952 সালের 22 ফেব্রুয়ারি, অনেকে বলে 23 বা 24। তো আমাদের চট্টগ্রামে একটা লালদিঘি ময়দান আছে, ওই লালদিঘি ময়দানের জনসভায় 50,000 লোকের উপস্থিতিতে চৌধুরী হারুনুর রশিদ এই কবিতাটা পাঠ করেন, এই কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো এটা তো মারাত্মক মানে উত্তেজনা করছিল, জনগণ খেপে গেছে এটা শুনে আরো। এটা প্রকাশের সাথে সাথে হচ্ছে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়, অর্থাৎ সরকার হচ্ছে কি করছে, এটা বাজেয়াপ্ত করছে। তো কবিতাটা হচ্ছে মুদ্রণের দায়ে প্রকাশক, লেখক মাহবুবুল আলম চৌধুরী, জনসভায় প্রথম পাঠক চৌধুরী হারুন রশিদ, মুদ্রক দবির আহমেদ, এদের নামে হুলিয়া জারি হয়, মানে এদের হচ্ছে গ্রেফতার করতে হবে, ওয়ারেন্ট জারি হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করে। এটা হচ্ছে গিয়ে আমাদের মানে এটার একটা ইন্টারেস্টিং কাহিনী। তো আমাদের তাহলে প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, আর কবি হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। ভাষা আন্দোলন নিয়ে প্রথম গল্প হচ্ছে শাহেদ আলীর মনোময়দান, মনোময়দান এটা ভাষা আন্দোলনের প্রথম গল্প। আর 21-এর প্রথম গল্প হচ্ছে শওকত ওসমানের মৌন নয়। আমাদের 21 বললে কিন্তু 1952-র 21 ফেব্রুয়ারি, আর ভাষা আন্দোলন বললে, ভাষা আন্দোলন কিন্তু সেই 1947 থেকে শুরু হয়েছে, সেই যে তমুদ্দুন মসজিদ শুরু হলো তখন থেকে কিন্তু ভাষা আন্দোলনের সূত্রপাত। তাহলে ভাষা আন্দোলনের প্রথম গল্প হচ্ছে মনোময়দান, আর 21-এর প্রথম গল্প বললে হবে হচ্ছে মৌন নয়। লিখছেন কে? লিখছেন হচ্ছে শওকত ওসমান। 21-এর প্রথম গান ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, গীতিকার হচ্ছে ভাষা সৈনিক গাজীউল হক, আর সুরকার হচ্ছে নিজামুল হক। এটা হচ্ছে ওনার ছোট ভাই, গাজীউল হকের ছোট ভাই। তাহলে 21-এর প্রথম গান, পরীক্ষায় আসবে যে 21-এর প্রথম গান নিচের কোনটি? এটা হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, গীতিকার গাজীউল হক আর সুরকার হচ্ছে নিজামুল হক। প্রভাত ফেরির প্রথম গান আমাদের 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি বের হয়, মানুষজন হচ্ছে পদব্রজে যায়, খালি পায়ে হাঁটে, হেঁটে হচ্ছে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। তাহলে এই প্রভাত ফেরির প্রথম গান ছিল হচ্ছে মৃত্যুকে যারা তুচ্ছ করিল, এটা 1953 সালে হয়, অর্থাৎ 52-র 21শে ফেব্রুয়ারিতে হচ্ছে গুলি চললো, আর পরের বছর থেকে হচ্ছে প্রভাত ফেরি শুরু হলো। প্রভাত ফেরির প্রথম গান ছিল মৃত্যুকে যারা তুচ্ছ করিল, এটা রচয়িতা হচ্ছে মোশাররফ উদ্দিন আহমেদ এবং সুরকার আলতাফ মাহমুদ। এগুলো কিন্তু একটু সুরকার, রচয়িতা, এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটার গীতিকার হচ্ছে গাজীউল হক, সুরকার নিজামুল হক, 21-এর প্রথম গান। আর প্রভাত ফেরির প্রথম গান বললে এটা হচ্ছে মৃত্যুকে যারা তুচ্ছ করিল, রচয়িতা মোশাররফ উদ্দিন আহমেদ আর সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। এবার আসে আমাদের সেই আইকনিক গান 21শে ফেব্রুয়ারির, আমার ভাইয়ের রক্তের আঙুন 21শে ফেব্রুয়ারি, গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, গুরুত্বপূর্ণ, সুরকার আলতাফ মাহমুদ। আমরা এখন যেটা শুনি, তবে এটাতে প্রথম সুরারোপ করছিলেন, প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, প্রথম সুরকার। তাহলে আমার গীতিকার আব্দুল গাফফার চৌধুরী ঠিক আছে, বাট প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আর আমরা এখন যে গানে সুরে, যে গানটা শুনি, এটা সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। এটা প্রথম গাওয়া হয়েছিল 1953 সালে, আর প্রভাত ফেরিতে এটা প্রথম গাওয়া হয় 1954 সালে। তাহলে আমার প্রভাত ফেরির প্রথম গান ছিল মৃত্যুকে যারা তুচ্ছ করিল, 21-এর প্রথম গান ছিল ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, আমাদের আইকনিক গান আমার ভাইয়ের রক্তের আঙুন 21শে ফেব্রুয়ারি, এটার গীতিকার আব্দুল গাফফার চৌধুরী,
সুরকার আলতাফ মাহমুদ, আর এটার প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। এবার কিছু সিনেমা দেখে আসি, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, বেশি না অল্প। এটা হচ্ছে জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া জহির রায়হানের। আর হচ্ছে লেট দেয়ার বি লাইট, এটা একটা ডকুমেন্টারি, প্রামাণ্য চিত্র ডকুমেন্টারি, যেখানে কথাবার্তা, তারপর বিভিন্ন সাক্ষাৎকার, বাস্তব ঘটনা, এগুলো সহ একসাথে দেখানো হয়। অর্থাৎ ভিডিও দেখায়, মানুষের কথা দেখায়, আবার অভিনয় দেখায় একসাথে। প্রামাণ্য চিত্র, প্রামাণ্য চিত্র, প্রামাণ্য চিত্র। তাহলে দুইটাই কিন্তু হচ্ছে জহির রায়হানের, জহির রায়হানের। এছাড়া হচ্ছে রফিক উদ্দিন আহমেদের কিন্তু হৃদয়ে ২১, শবনম ফেরদৌসির ভাষা জয়িতা, রোকেয়া প্রাচীর, বায়ান্নর মিছিল, এগুলো কিন্তু হচ্ছে বিখ্যাত প্রামাণ্যচিত্র, ভাষা আন্দোলনের উপর নির্মিত। তৌকিরের ফাগুন হাওয়াই, এটা ভাষা আন্দোলনের উপর সিনেমা। শহীদুল আলম খোকনের বাংলা, এটা ভাষা আন্দোলনের উপর সিনেমা। তাহলে আমরা চলচ্চিত্র, তারপর হচ্ছে এগুলো একটু যদি দেখি, মানে সাহিত্যের ব্যাপারগুলো, তাহলে নাটক হচ্ছিল কবর, রচয়িতা মুনীর চৌধুরী। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, রচয়িতা জহির রায়হান। ভাষা আন্দোলনের প্রথম কবিতা সংকলন ২১শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমানের। প্রথম কবিতা কাত্তাসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুল আলম চৌধুরীর। তারপর হচ্ছে আমার প্রথম গল্প ভাষা আন্দোলনের শাহিদ আলীর মনোময়দান। ২১-এর প্রথম গল্প শওকত ওসমানের মৌন নয়। ২১-এর প্রথম গান ভুলবো না ভুলবো না, ২১শে ফেব্রুয়ারি ভুলবো না। মৃত্যুকে যা তুচ্ছ করিল, এটা প্রভাত ফেরির প্রথম গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটার সুরকার আলতাফ মাহমুদ, আর গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। এখন আমার হচ্ছে এতদিন তো হচ্ছে আন্দোলন সংগ্রাম চলছে, পুলিশ গুলি করার পর এখন সাহিত্য রচনা হওয়া শুরু করছে। তাহলে পত্রিকায় প্রকাশ হচ্ছে, সাহিত্য রচনা হচ্ছে। আবার ১৯৫২-১৯৫৪ সাল আসলো। ১৯৫৪ সালে একটা যুক্তফ্রন্ট সরকার আসে। যুক্তফ্রন্ট সরকার কিন্তু আমাদের লোক, হ্যাঁ। তো যুক্তফ্রন্ট আসার পর হচ্ছে গিয়ে তারা ৯ মে তারা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে। ৯ মে ১৯৫৪ যুক্তফ্রন্ট সরকার এরা স্বীকার করে নিল যে না, বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। এটা প্রস্তাব গ্রহণ করছে, এখনো অ্যাপ্রুভ করে নাই, প্রস্তাবটা গ্রহণ। ১৯৫৫ ৯ মে সালটা লাগবে। ৩রা ডিসেম্বর ১৯৫৫ সালে ভাষা আন্দোলন কেন্দ্র করে বাংলা একাডেমি গড়ে ওঠে। আমরা এখন যে বাংলা একাডেমি দেখতে পাই, এটা কিন্তু ভাষা আন্দোলনের ফলে গড়ে ওঠা প্রথম সংগঠন। ৩রা ডিসেম্বর ১৯৫৫, মানে নিজের ভাষাকে রক্ষা করার জন্য আমাদের বাঙালি যে সাহিত্যিক আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনারা চিন্তা করলেন যে আমরা একটা নিজেদের সংগঠন গঠন করি, বা একটা অ্যাটলিস্ট ইনস্টিটিউট থাকুক, যেখানের মাধ্যমে ভাষা নিয়ে আমরা আলোচনা করব, কথাবার্তা বলবো। এখন প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় পরিষদে বাংলা ভাষা বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে সদস্য আদেল উদ্দিন আহমেদের দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি হিসেবে বিল পাস করা হয়। এবং ফাইনালি আমরা ২৬ ফেব্রুয়ারি ১৯৫৬-তে আমরা দেখতে পাই আমাদের প্রস্তাব পাশ হয়েছে পাকিস্তানের সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে ঠাঁই দেওয়ার জন্য। এবং রাষ্ট্রভাষা হিসেবে আমরা আলটিমেটলি স্বীকৃতি পেলাম ১৯৫৬ সালের ২৩শে মার্চ। ২১৪-র ১ নম্বর অনুচ্ছেদে বলা হলো আমাদের বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা, এবং পূর্ব বাংলা নামটা পরিবর্তন করে আমরা রাখলাম পূর্ব পাকিস্তান। তাহলে আমাদের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাল আছে। একটা হচ্ছে আমার অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে যুক্তফ্রন্ট সরকার মেনে নিল, প্রস্তাব গ্রহণ করলো ৯ মে ১৯৫৪। আর আমার বাংলা ভাষা ফাইনালি স্বীকৃতি পেল ১৯৫৬ সালের ২৩শে মার্চ। কারণ ২৩শে মার্চ ওদের সংবিধান প্রণয়ন হয়, সংবিধান, ওদের সংবিধান দিবস কিন্তু। এবং পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়। তাহলে আমরা বাংলা একাডেমির কথা বলছিলাম, বাংলা ভাষা সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচারের জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে মূল উদ্যোক্তা ছিল। এটা ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান। এটা গড়ে ওঠে হচ্ছে ৩রা ডিসেম্বর ১৯৫৫-তে, এবং বাংলা হচ্ছে ১৩৬২। এখানে হচ্ছে মূল মিলনায়তন যেটা, এটা নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। তাহলে এখানে মনে রাখবো যে ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান কোনটা, এটা হচ্ছে বাংলা একাডেমি। তো এটার প্রথম পরিচালক ছিল ডক্টর এনামুল হক, প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম, প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ, প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। পড়বো, পড়ে মনে রাখতে থাকলো, না হলে নাই। তাহলে প্রথম পরিচালক ডক্টর এনামুল হক, প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম, প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ, আর প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। বর্তমান সভাপতি, এটা মনে রাখতে হবে, আবুল কাশেম ফজলুল হক, উনি বর্তমান সভাপতি আবুল কাশেম ফজলুল হক। বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম। তাহলে বর্তমান সভাপতি হচ্ছে আবুল কাশেম ফজলুল হক,
আর বর্তমান মহাপরিচালক হচ্ছে ডক্টর মোহাম্মদ আজম। বাংলা একাডেমি থেকে 8টা পত্রিকা প্রকাশিত হয়, 8টা পত্রিকা প্রকাশিত হয় বাংলা একাডেমি থেকে। আমাদের কিন্তু প্রায় শেষের দিকে, অধৈর্য হবে না, আমি শেষ করে আবার রিক্যাপ করব প্রশ্ন ধরে ধরে। তো এখানের মধ্যে হচ্ছে 8টা পত্রিকার মধ্যে 3টা আছে ত্রৈমাসিক, 3টা মানে 3টা বলতে এইটা ত্রৈমাসিক বাংলা একাডেমি পত্রিকা, আর ধান শালিকের দেশ এগুলো হচ্ছে ত্রৈমাসিক, এটা কিশোর পত্রিকা, এটা গবেষণা পত্রিকা। তাহলে ত্রৈমাসিক মনে রাখার একটা সিস্টেম হচ্ছে, এখানে দেখো 3টা ওয়ার্ড, বাংলা একাডেমি পত্রিকা 3টা ওয়ার্ড, ত্রৈমাসিক 3 মাস, প্রতি 3 মাসে একবার বের হয়। আবার ধান শালিকের দেশ 3টা, এটা ত্রৈমাসিক শেষ। সৃজনশীল মাসিক, এটা হচ্ছে উত্তরাধিকার, তাহলে একটা ওয়ার্ড যেহেতু, এটা মাসে মাসে পত্রিকা প্রকাশিত হয়। ষান্মাসিক প্রতি 6 মাসে একবার, তাহলে 3টার বেশি ওয়ার্ড, বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা, আবার বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, তাহলে এগুলো হচ্ছে ষান্মাসিক। তাহলে আর হচ্ছে বাংলা একাডেমি জার্নাল। 8টা রুরাল পত্রিকা, ধরেন যদি পরীক্ষায় আসে যে মাসিক পত্রিকা কোনটা প্রকাশিত হয়, তাহলে এটা হবে উত্তরাধিকার। যদি পরীক্ষায় আসে যে ত্রৈমাসিক কিশোর পত্রিকা কোনটা, তাহলে উত্তর হচ্ছে ধান শালিকের দেশ। যদি আসে ষান্মাসিক পত্রিকা কোনটা, তাহলে বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, বাংলা একাডেমি জার্নাল, এগুলা। বাংলা একাডেমিতে একটা 21শে জাদুঘর আছে, যেটা বর্ধমান হাউস, এটা বর্ধমান হাউসের 2য় তলায়, 2010 সালে এটা উদ্বোধন করা হয়। আমাদের বাংলা একাডেমিতে অমর 21শে বইমেলা হয়, এটা আয়োজক হচ্ছে বাংলা একাডেমি, তবে এটার প্রতিষ্ঠাতা ছিল চিত্তরঞ্জন সাহা, 1972 সালে উনি শুরু করেন। আর এটার নাম অমর 21শে বইমেলা মূলত দেওয়া হয় 1984 সালে। তাহলে চিত্তরঞ্জন সাহা এটার প্রতিষ্ঠাতা ছিলেন, বাংলা একাডেমি হচ্ছে আয়োজক অমর 21শে বইমেলায়। এবার আমরা দেখি হচ্ছে আমাদের ভাষা আন্দোলন নিয়ে জাতিসংঘ যে আমাদের স্বীকৃতি দিছে, আমাদের কিছু মানুষের অ্যাক্টিভিজমের ফলে এই জিনিসটা আমরা দেখে আসি। তাহলে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিল একটা ভাষাপ্রেমী গ্রুপ, যাদের নাম হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড। ওরা কিন্তু কানাডাবাসী, কানাডার ভ্যাঙ্কুভারে বসবাসরত। এরা জাতিসংঘের মহাসচিবের কাছে আবেদনপত্র পেশ করে যে এটা যাতে বিবেচনা করা হয়, এই সালটা লাগবে না 1998। তো তারা উল্লেখ করছিল যে দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা মহাদেশের মধ্যে অনেক জায়গায় যারা জাতিগোষ্ঠী আছে, আদিবাসী আছে, নৃগোষ্ঠী আছে, ওদেরকে মাতৃভাষা ব্যবহার করতে দেয়া হচ্ছে না, এবং মাতৃভাষা যাতে ভুলে যায় এই কারণে তাদেরকে বাধ্য করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, যেটা সরাসরি আন্তর্জাতিক সনদের লঙ্ঘন। এবং তারা বলে যে এই যে মাতৃভাষা সংরক্ষণ, এটার গুরুত্ব অনুধাবনের জন্য আমরা বাঙালিরা যে 1952 সালে রক্ত দিছি, এটা সবার কাছে তুলে ধরা দরকার। এবং বলা হয় যে যদি আপনারা 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেন, তাহলে এই দিনটা পুরো বিশ্বের মাতৃভাষার জন্য একটা বিশেষ দিন হবে, এবং এই দিনে হচ্ছে আমরা মাতৃভাষাকে শ্রদ্ধা এবং সম্মান জানাবো। এটা শুধুমাত্র বাংলাকে না, প্রত্যেকটা মানুষের মাতৃভাষাকে সে সম্মান জানাবে। এবং এই আবেদনে বিভিন্ন ভাষাভাষী 10 জন স্বাক্ষর করেন। তো যেটা ভালো হয় যে ইউনেস্কো এদের 30তম সম্মেলনে, ইউনেস্কো তাদের 30তম সম্মেলনে প্যারিস অধিবেশনে যাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, এটা তারা প্রস্তাবটা করেন 17 নভেম্বর 1999। এবং 2000 সালে প্রথমবারের মতো 188টা দেশ মিলে সর্বপ্রথম এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথমবার পালন করে। এবং জাতিসংঘের সাধারণ পরিষদ ইউনেস্কোর এই ঘোষণাটা স্বীকৃতি দেয় 2002 সালে। এবং আমাদের ইউনেস্কো যে এটাতে উদ্যোগ নিছে, ওরা আমাদেরকে স্বীকৃতি দিছে, এই কারণে আমরা 21শে পদক দিছে ওদেরকে। 2003 সালে ইউনেস্কোকে 21শে পদক দান করা হয়। এবং আলটিমেটলি আমাদের মূল জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে 5 ডিসেম্বর 2008-এ। তাহলে কাহিনীটা যদি আরেকটু বুঝিনি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ওরা অ্যাপ্লাই করলো জাতিসংঘের মহাসচিব বরাবর। ইউনেস্কো 1999-এ প্রস্তাব করলো, এবং 2000 সালে প্রথমবারের মতো সর্বপ্রথম দিনটা পালন করা হলো। এখন ইউনেস্কো যে স্বীকৃতি দিছে, এটা আবার জাতিসংঘের সাধারণ পরিষদ বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা যে স্বীকৃতি দিচ্ছ এটা ঠিক আছে। 2002 সালে এটা বলছে। 2003 সালে ইউনেস্কোকে আমরা 21শে পদক দিছি, এবং আলটিমেটলি আমাদের জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিছে 5 ডিসেম্বর 2008-এ। এবং আমরা যেহেতু ঘোষণা পাইছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, আমাদের মাতৃভাষা দিবস হিসেবে এটাকে মাতৃভাষা নিয়ে গবেষণা করার জন্য আমরা একটা ইনস্টিটিউট খুলছিলাম 2010-এ, যেটা হচ্ছে সেগুন বাগিচা, ঢাকাতে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুন বাগিচা, ঢাকাতে অবস্থিত। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে এইটাতে খাওয়ার পিছনে যে পরিমাণ টাকা খরচ করা হয়,
মানে কর্মকর্তাদের খাওয়া দাওয়ার পিছনে বিভিন্ন অ্যানুয়াল প্রোগ্রামে গবেষণার বাজেটটা তার চেয়েও কম। তারা মূল কাজ তারা খাওয়া দাওয়া নিয়ে করতেছে, বাট এটা প্রতিষ্ঠা হয়েছিল মূলত বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা করার জন্য। বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাশ করানো হয় 1987 সালে। এটা এরশাদের আমলে হয়েছিল, মানে সব জায়গায় বাংলাটা ব্যবহার করো, শুধুমাত্র ইংরেজি ব্যবহার করলে হবে না, বাংলাকে ব্যবহার করতে হবে। এটার জন্য একটা আইন পাশ করা হয় 1987 সালে। শুধুমাত্র আমরা রক্ত দিই নাই বাংলা ভাষার জন্য, আসামের মানুষজন রক্ত দিচ্ছে। আসামে কিন্তু বাংলা ভাষা নিয়ে আন্দোলন হয়েছে। সরকারি ভাষা হিসেবে স্বীকৃতির জন্য 11 জন বাঙালি এখানে আত্মহত্যা দিছে 1961 সালে ভারতের বরাক উপত্যকায়। এটা বলছিল হচ্ছে জান দিব জওয়ান দিব না। এবং এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে তো হচ্ছে ওদের মাতৃভাষা ইয়ে না, যে হিন্দি না, এমনি অফিসিয়াল ভাষা মানে অনেকগুলো আছে, বাট এই বাংলা ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি আদায়ের জন্য আসামেও 11 জন বাঙালি আত্মহত্যা দিছিল। তো ভাষা আন্দোলনে কিন্তু আমাদের শুধু পুরুষরা নারীরা অংশগ্রহণ করছে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজে তো বটেই, বিশেষ করে ঢাকার কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজে ছাত্রীদের অনেক ভূমিকা ছিল। মিছিল মিটিংয়ে নাদিরা বেগম, শামসুন্নাহার মাহমুদ, লীলা রায় সহ অনেকেই পোস্টার, ফেস্টুন, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা কিন্তু সক্রিয় ভূমিকা রাখছে এবং গ্রেফতারও হয়েছে। লিলি চক্রবর্তী 1949 সালে গ্রেফতার হন। এছাড়া নিবেদিতা নাগ, সারা তৈফুর আহমদ, সায়রা বানু এরা হচ্ছে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আনোয়ারা খাতুন উনি হচ্ছে গিয়ে ব্যবস্থাপক পরিষদের সদস্য ছিলেন, পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদ। উনি ওইটা থেকে হচ্ছে গিয়ে অধিবেশন বর্জন করছিলেন। এছাড়া শামসুন্নাহার, রওশনারা, সুফিয়া ইব্রাহিম সহ অনেকেই ভূমিকা পালন করছেন। এগুলো মুখস্থের জন্য না, জাস্ট এটা স্মরণ করে দেওয়ার জন্য যে নারীদেরও কিন্তু স্ট্রং ভূমিকা ছিল। এবং নারীদের যে অবদান এটা আমরা দেখতে পাই শবনম ফেরদৌসীর ভাষা জয়িতা, এটা প্রামাণ্য চিত্রে, রোকেয়া প্রাচীর, 52 মিছিলে এগুলো দেখা যায়। আমরা 21-এর স্মরণে প্রতি বছর কিন্তু 21-এ পদক দিই। যেমন 2025-এ 21-এ পদকে মোট 18 জনকে দেওয়া হয়েছে, 17 জন ব্যক্তি আর একটা দল। আমরা হচ্ছে 35 গ্রাম সোনা, একটা সম্মাননাপত্র, 4 লাখ টাকার চেক দিই। তো এখানে অনেকেই পাইছে। তো এখানে মনে রাখার মতো হচ্ছে ভাষা ও সাহিত্যে পাইছে হেলাল হাফিজ, শহীদুল জহির। ক্রীড়ায় পাইছে হচ্ছে খেলায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল 21-এ পদক 2025। এবং আরেকটা যেটা আমি মনে রাখতে বলবো আপনাদের, সেটা হচ্ছে মেহেদী হাসান খান। এখন হুইস মেহেদী হাসান খান? আমরা বাংলায় যে লিখি অভ্র, ভাষাও উন্মুক্ত অভ্র, আমরা সবাই আরামসে ব্যবহার করি। এই অভ্রের জনক হচ্ছে মেহেদী হাসান খান। বাই প্রফেশন উনি হচ্ছে ডাক্তার, বাট তার রুচি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে। এবং সে দেখলো যে বাংলা সহজে লেখা যায় না, হ্যাঁ। এবং তখন আমাদের বাংলা লেখার মাধ্যম ছিল কিন্তু বিজয়, হ্যাঁ, স্টিভ জব্বারের, আব্দুল জব্বারের হচ্ছে বিজয়। তো বিজয়টা কিন্তু ফ্রি ছিল না। এখন সে চিন্তা করলো আমি যদি এমন একটা কিছু ডেভেলপ করতে পারি যেটা সবাই ব্যবহার করতে পারবে এবং এটা কোনো বাজারজাত করা হবে না, এটাকে আমি বিক্রির জন্য ডেভেলপ করব না, ওই চিন্তা থেকে সে হচ্ছে অভ্রটা ডেভেলপ করে। এবং এটা উইন্ডোজের প্রথম বিনামূল্যের ইউনিকোড এবং আনসি যুক্ত বাংলা কিবোর্ড ইন্টারফেস, যেটা ওমিক্রন ল্যাব থেকে মুক্তি দেওয়া হয়। ওমিক্রন ল্যাব হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম, এখান থেকে সেটাকে মুক্তি দেয়। মজার ব্যাপার হচ্ছে অভ্র আমাদের সরকারি অনেক প্রতিষ্ঠান ব্যবহার করছে এবং সে যদি এটাকে চার্জ করতো সে শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারত। বাট তার স্লোগান ছিল ভাষা ও উন্মুক্ত। মানে তাকে অনেকে বলছে যে তুমি কেন টাকা পয়সা নিচ্ছ না, সে বলছে যে নিজের ভাষার জন্য কি আমি টাকা পয়সা নিব? তো দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে সে আমাদের দেশে, মানে ভালো মানুষের তো দাম নাই, সে হচ্ছে অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছিল। বিশেষ করে আব্দুল জব্বার তাকে অনেক সাফার করাইছে, তার অনেক হয়রানি হয়েছে। তবে সে অভিমান করে পরে বিদেশ পাড়ি জমায়। তাকে অনেকবার অ্যাপ্রোচ করা হয়েছে পদকের জন্য, পুরস্কার নেওয়ার জন্য, বাট সে এটা নিতে চায় নাই। এবার যখন তাকে জোর করে ধরা হয়েছে সে সামহাও কনভিন্সড হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে কি, তাকে বলা হয়েছিল যে তুমি একা পদকটা নিবা, বাট সে বলছে এই যে আমি অভ্র ডেভেলপ করছি এটা আমার শুধু একার কাজ না, এটা আমার এজ এ টিম আমরা ডেভেলপ করছি। আমাকে যদি দিতে হয় তাহলে সবাইকে দিতে হবে, পুরো দলগতভাবে দিতে হবে। ফলে গভর্নমেন্ট এটাতে রাজি হয় এবং তাকে 21-এ পদক দেওয়া হয় দলগতভাবে। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিতে পাইছে এবার মেহেদী হাসান খান, এই সেই মেহেদী হাসান।